বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে সাধারণ বিজ্ঞান অংশে পরমাণুর গঠন এবং তার বিকাশ অংশ নিয়ে কথা বলবো। এরপর পর্যায়ক্রমে পরবর্তী অংশগুলো নিয়ে ইনশাল্লাহ কথা হবে। তো প্রথমে আমরা দেখি পরমাণুর গঠন আসলে কি রকম। পরমাণু কিভাবে তৈরি, এটার ওপর বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন রকম মতবাদ দিয়েছেন। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, উনি খ্রিস্টপূর্ব 400 অব্দে অর্থাৎ আমাদের যীশু খ্রিস্ট জন্মের 400 বছর পূর্বে উনি বলেছেন যে ক্ষুদ্রতম কণাগুলো দিয়ে এই পুরো পদার্থ তৈরি। তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন হলো অ্যাটম। এটা গ্রিক শব্দ অ্যা এবং টম, এই দুইটা অংশ মিলে। অ্যা শব্দের অর্থ না, আর টম শব্দের অর্থ ভাঙা, অর্থাৎ ভাঙা যায় না এরকম শব্দ দিয়ে তোমার এটি তৈরি। এরপর সমসাময়িক আরো দুইজন দার্শনিক, তার নাম হলো প্লেটো, আর দুজনের নাম হলো অ্যারিস্টটল। এনারা এর সাথে দ্বিমত পোষণ করেন। এনাদের কথা হলো পদার্থ নিরবিচ্ছিন্ন অর্থাৎ কন্টিনিউয়াস, অর্থাৎ এটাকে যত খুশি ততই ভাঙা যাবে এবং এটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কণায় পরিণত হবে। এই ছিল মোটামুটি দুই ধরনের মতবাদ, দুই প্রকার মানে দার্শনিকদের কাছ থেকে। আচ্ছা, এখন তুমি দেখো এই পরবর্তীতে কিন্তু অ্যারিস্টটলের বিষয়টাই কিন্তু প্রমাণিত হয়েছে, কারণ পরমাণুকেও ভাঙা গেছে। পরমাণুকে ভাঙলে আমরা তিনটা কণা পাই, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এবং পরবর্তীতে তুমিও যখন আরো বড় ক্লাসে পড়বা তখন জানতে পারবা যে এটার মধ্যে আরো কণিকা আছে, অস্থায়ী কণিকা, যেমন নিউট্রনো, অ্যান্টি নিউট্রনো, পজিট্রন, গ্র্যাভিট্রন, মেসন, এরকম আছে আর কি। দেখো এরপরে 1803 খ্রিস্টাব্দের কথা, যেখানে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন, উনি একটা বিখ্যাত মতবাদ প্রকাশ করেন। ফলে অ্যারিস্টটলের যে মতবাদ সেটা পরিত্যক্ত হয়ে যায়। তিনি বলেন যে পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হলো পরমাণু এবং এটিকে ভাঙা যায় না, অর্থাৎ পরমাণু অবিভাজ্য। কিন্তু পরবর্তীতে কিন্তু তার এই কথাটা ভুল প্রমাণিত হয়, যে পরমাণুকেও ভাঙা যায় এবং সেখানে আমরা কি কি পাবো, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। ঠিক আছে। এখন জন ডাল্টনের এই পরমাণু মতবাদের সীমাবদ্ধতা দূর করার জন্য পরবর্তীতে আরো অনেকগুলো মডেল মানে আমাদের সামনে আসে। এর মধ্যে প্রথম সবার কাছে গ্রহণযোগ্য যে মডেলটা আসে তার নাম হলো বিজ্ঞানী রাদারফোর্ড। উনি পরমাণুর এই গঠনটাকে সৌরজগতের সাথে তুলনা করেন। মানে এই যে এইরকম আমি দেখাচ্ছি, দেখো। হ্যাঁ, এই যে সৌরজগতের ক্ষেত্রে আমরা কি দেখি, আর সৌরজগতের এই সূর্য মামা থাকে কেন্দ্রে নাকি, বাহিরে বিভিন্ন কক্ষপথ থাকে। এই যে ধরো প্রথম কক্ষপথ, তারপরে দ্বিতীয় কক্ষপথ, এরপর তৃতীয় কক্ষপথ। আমাদের 3 নম্বর কক্ষপথে কি আমাদের পৃথিবী না? পৃথিবীর অবস্থান হলো 3 নম্বরে। এই যে পৃথিবী আমাদের এখানে অবস্থান করছে, আমরা এটাকে একটু মার্ক করে দেখাচ্ছি যে পৃথিবী এখানে আছে। এখন পৃথিবীর সূর্যের চারদিকে কি বিভিন্ন গ্রহগুলো ঘুরছে, আমরা অন্যান্য গ্রহগুলো আগে দেখাইতে পারি। এটা হলো ধরো বুধ, তারপরে কি শুক্র, এই যে বুধ, শুক্র, এভাবে চারদিকে ঘুরছে। ঠিক পরমাণুর গঠনের বেলায় উনি কি বললেন, পরমাণুর গঠনের বেলায় উনি যেটা বললেন সেটা হলো যে পরমাণুর কেন্দ্রেও আছে এরকম নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন কক্ষপথ আছে। যেমন ধরো এটা ফার্স্ট কক্ষপথ, আমি আর একটা দিলাম হয়তো সেকেন্ড কক্ষপথ, আর তারপরে দিলাম থার্ড কক্ষপথ, এরকম কক্ষপথ আছে।
সেই কক্ষপথে কারা ঘোরে? ইলেকট্রন গুলো ঘোরাঘুরি করে। ঘোরাঘুরি করে। এই যে ইলেকট্রন গুলো চারদিকে তারা ঘুরতেছে, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন অবস্থান করছে। তাহলে এই সৌরজগতের সাথে উনি তুলনা করে এই মডেলটা দিলেন, তার নাম, এই জন্য এই মডেলের নাম হলো সৌর মডেল। এখন দেখো, আমরা যদি রাদারফোর্ড মডেলের অন্যান্য কথাগুলো পড়ি, সেটা যা লেখা আছে এরকম, যে উনি বললেন পরমাণুর কেন্দ্র হলো নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াসের ছবি ওখানে আছে, দেখো, এই যে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের বাহিরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘোরে। নিউক্লিয়াসটা খুবই ক্ষুদ্র জায়গায় আছে, আর পরমাণুর অধিকাংশ বেশিরভাগ জায়গায়, ভিতরের বেশিরভাগ জায়গায় কিন্তু ফাঁকা, ওখানে শুধু ইলেকট্রন গুলো ঘুরবে। ঠিক আছে? তাহলে তাহলে পরমাণু যে ইলেকট্রন প্রোটন নিউট্রন সমন্বয়ে গঠিত, এটা কিন্তু রাদারফোর্ড বলতেছে। রাদারফোর্ডের পরমাণু মডেলের আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো ইলেকট্রন আর প্রোটন দুটো সমান সমান। অর্থাৎ তুমি যদি পড়ো যে সোডিয়ামের বেলায় 11টা ইলেকট্রন আছে, এটা নেগেটিভ, আবার 11টা প্রোটন আছে, এটা পজিটিভ। তো এই যে ইলেকট্রন আর প্রোটন অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ সমান সমান হওয়ায় এই দুটার যোগফল কি? শূন্য না? শূন্য। এর অর্থ হচ্ছে পরমাণু তড়িৎ নিরপেক্ষ। নিরপেক্ষ কথার অর্থ হচ্ছে যেখানে বিপরীত জিনিস সমান সমান থাকে। ঠিক আছে? এই মানে মোটামুটি পরমাণু মডেল গুলো নিয়ে এইরকম কথাগুলো তোমরা পড়বা। আচ্ছা, এখানে লাস্ট আজকে এইটুকু পরেই তোমার এটা ক্লোজ করে দিচ্ছি, সেটা হলো পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ। তা আমরা একটু পারমাণবিক সংখ্যাটা কি? পারমাণবিক সংখ্যা মানে হলো প্রোটন সংখ্যা, মানে একটা পরমাণুর প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। ভর সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা আর হলো নিউট্রন সংখ্যার যোগফল। ঠিক আছে? প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার যোগফল। আইসোটোপ হলো প্রোটন সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা ভিন্ন। আমরা একটু 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 উদাহরণ দিই। যেমন আমি যদি নতুন সোডিয়াম পরমাণু নেই, এই সোডিয়াম পরমাণুর 11টা প্রোটন আছে, এই প্রোটন গুলো নিচে লেখা হয়। কাজে পারমাণবিক সংখ্যা জেড সমান পি সমান হলো 11। আর ভর সংখ্যাকে উপরে লেখা হয়, ভর সংখ্যা হলো 23। এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। ভর সংখ্যা এ সমান হলো প্রোটন প্লাস নিউট্রনের যোগফল সমান হলো 23। ওকে? আর ক্লোরিনের বেলায় আমরা দেখি ক্লোরিনের দুইটা ভর আছে, একটা ভর হলো 35 আর একটা ভর হলো তোমার 37। দুইটা ভর আছে, কিন্তু ক্লোরিনের বেলায় তোমার প্রোটন সংখ্যা দুইজনেরই, এরও 17, এটারও কত? 17। মানে দুইজনেরই প্রোটন সংখ্যা এক, মানে পারমাণবিক সংখ্যা এক, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, এক নয়। সেটা হলো আইসোটোপ। ক্লিয়ার? হ্যাঁ, এই পর্যন্তই আজকের পড়া তোমার। আমি এটা ক্লোজ করে দিচ্ছি, পরবর্তীতে ইনশাল্লাহ কথা হবে।